শিক্ষার্থীরা তোমাদের সাথে কেমন আছো? তোমাদের সাথে আমার ঈদের ছুটির পরে এটাই প্রথম ক্লাস। আশা করি তোমরা সবাই ভালো আছো। ঈদের বন্ধের আগে আমি তোমাদের সাথে যে চ্যাপ্টারটা শেষ করেছিলাম সেটা হচ্ছে বম ওয়ানের তোমার হচ্ছে ব্যবসায়ের আইনগত দিকটা শেষ করেছিলাম, চ্যাপ্টার 8। আজকের আমি তোমাদের দ্বিতীয় পত্রে অধ্যায় 7 নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছি, সেটা হচ্ছে প্রেষণা। যদিও প্রেষণা শুরু করার এখানে তোমরা দেখতে পাচ্ছ কিছু কোশ্চেন আমি দিয়েছি, বাট অবশ্যই আগে আমি তোমাদেরকে চ্যাপ্টারটা পড়াবো। চ্যাপ্টারটা পড়ানোর পরে তারপরে হচ্ছে এই কোশ্চেনগুলো সম্পর্কে তোমরা এই চ্যাপ্টার শেষ হওয়ার পর এগুলো আমি একবারে দিয়ে রাখলাম, জ্ঞানমূলক এবং অনুধাবনমূলকগুলো। এরপরে তোমরা আস্তে আস্তে এখান থেকে উত্তরগুলো তোমরা যখন অধ্যায়টা পড়ানো আমি শেষ করে ফেলবো তখন তোমরা অধ্যায়টা সম্পর্কে যখন জানতে পারবে তখন এই উত্তরগুলো সম্পর্কেও তোমাদের আইডিয়া হয়ে যাবে। আমি অধ্যায়টা শুরু করতে যাচ্ছি। অবশ্যই তোমরা ক্লাসটা করার সময় একটু টেক্সট বইটা সাথে নিয়ে বসবে। প্রেষণা শব্দটা সম্পর্কে তোমরা বাংলায় হয়তো পরিচিত না, কিন্তু এটার যে ইংলিশ টার্ম যেটা, এটার ইংলিশ হচ্ছে মোটিভেশন। এই শব্দটার সাথে তোমরা খুবই খুবই পরিচিত, বহুল পরিচিত একটা শব্দ এটা। কারণ হচ্ছে কি, আমরা কথায় কথায় মোটিভেশন শব্দটা ব্যবহার করি। আচ্ছা, এই মোটিভেশন বা প্রেরণা বিষয়টা কি? মোটিভেশন বা প্রেরণা বিষয়টা হচ্ছে যে মানুষের উদ্দেশ্য বা অভিপ্রায়ের সাথে সম্পর্কযুক্ত। ঠিক আছে, মোটিভেশন শব্দটি আসলে কি, মোটিভ থেকে এসেছে। মোটিভ মানে হচ্ছে কোনো কিছু করার যে একটা অভিপ্রায় বা ইচ্ছা বা উদ্দেশ্য, সেটার সাথে আসলে মোটিভেশনটা জড়িত। আর মোটিভেশন বা প্রেরণার বিষয়টা হচ্ছে যে প্রতিষ্ঠানে তুমি যখন শুধু প্রতিষ্ঠানের ক্ষেত্রে না, যে কোনো ক্ষেত্রে প্রেরণার মানে হচ্ছে যে কাউকে যখন তুমি কোনো কাজে উদ্বুদ্ধ করতে যাবে, কাউকে দিয়ে যখন কোনো কাজ করাতে যাবে, সেই ব্যক্তি যখন কাজটা যাতে ভালোভাবে আনন্দ নিয়ে কাজটা করে বা তার নিজের ইচ্ছায় স্বেচ্ছা প্রণোদিত হয়ে যাতে কাজটা করে, সেটাকেই বলা হচ্ছে প্রেরণা। প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনের জন্য কর্মীদেরকে উৎসাহিত করা ও কর্মীরা যাতে স্বেচ্ছা প্রণোদিত হয়ে কাজ সম্পন্ন করে, সেটাকে বলা হচ্ছে, এই প্রক্রিয়াকে বলা হচ্ছে কি, প্রেষণা। প্রেষণার বৈশিষ্ট্য বিষয়টা কি? প্রেষণার বৈশিষ্ট্যের মধ্যে আছে, দেখো তোমাদের বইয়ের সাথে তোমরা একটু তাল মিলিয়ে পড়ার চেষ্টা করবে, তাহলে বুঝতে পারবে। প্রেষণার বৈশিষ্ট্য এখানে দেখো, প্রথমে হচ্ছে মানুষ হলো কেন্দ্রবিন্দু। প্রেষণা কর্মের মূল কেন্দ্রবিন্দু হচ্ছে মানব শক্তি, কারণ মানুষকেই একমাত্র প্রেষণা দানের প্রয়োজন পড়ে আসলে। কিন্তু অন্যান্য প্রাণী বলো বা জড় পদার্থ তো বাদই দিলাম, অন্যান্য প্রাণী বলো, এদের আসলে ঠিক প্রেষণার বিষয়টা আসে না। কিন্তু মানুষের ক্ষেত্রে মানুষই হচ্ছে কেন্দ্রবিন্দু। এই প্রেষণা দানের মূল কেন্দ্রবিন্দু হচ্ছে মানুষ। মানুষকেই তোমার মোটিভেশন বা প্রেষণা দিয়ে কাজ করানোর জন্য কী করতে হয়, চেষ্টা করতে হয়, তাদেরকে মানুষকে অনুপ্রাণিত করতে হয়। মনের উপর প্রভাব, প্রেষণার বিষয়টা হচ্ছে প্রেষণা কিন্তু মনের উপর খুব প্রভাব ফেলে, এবং তোমার দেখা যাচ্ছে যে তুমি যদি কাউকে ইতিবাচকভাবে প্রেষণা দিতে পারো, তাকে যদি তুমি তার মনের জায়গাটা, তার মনের নরম জায়গাটাতে তুমি যদি তাকে টাচ করতে পারো বা তার যে সফট কর্নার সেটা সম্পর্কে তুমি যদি জানতে পারো, তখন কিন্তু তোমার প্রেষণা দান করাটা খুব সহজ হয়ে যায়। মনের উপর প্রেষণার একটা সরাসরি প্রভাব রয়েছে। আর মোটিভেশনকে বলা হয়, মোটিভেশন আসলে অভ্যন্তরে, মানব মনের অভ্যন্তরে বিরাজ করে বিধায় একে বলা হয় মোটিভেশন ইজ অ্যান ইন্টারনাল ফোর্স। কর্মীর মনের মাঝে কীভাবে প্রতিষ্ঠান ও কাজের প্রতি ইতিবাচক মনোভাব গড়ে তোলা যায়, সেটাই হচ্ছে কি, প্রেষণা। আচ্ছা, আচরণের মাধ্যমে ফল প্রকাশ। প্রেষণা মানব মনের উপর ইতিবাচক প্রভাব বিস্তার করে, তার ফলে কর্মীর আচরণের দ্বারা প্রকাশিত হয়। তুমি একটা মানুষকে কতটুকু উদ্বুদ্ধ করতে পেরেছো বা কতটুকু অনুপ্রাণিত করতে পেরেছো, এটা কিন্তু তার কর্মকাণ্ডের মধ্যে দিয়েই, তুমি কিন্তু তার আচরণের মধ্যে দিয়েই কিন্তু তুমি টের পাবে তুমি কতটুকু তাকে প্রেরণা দান করতে পেরেছো বা কতটুকু মোটিভেশন, তাকে মোটিভেটেড করতে পেরেছো, সেটা কিন্তু সে তার আচরণের মাধ্যমে প্রকাশ করবে। তাই বলা হয়ে থাকে আচরণের মাধ্যমে আসলে ফল প্রকাশিত হয়। অবিরাম প্রক্রিয়া, প্রেষণা একটি অবিরাম প্রক্রিয়া, কারণ মানব মনের উপর ইতিবাচক প্রভাব সৃষ্টি ও কাঙ্ক্ষিত আচরণ লাভ কর্মক্ষেত্রে কোনো বিশেষ মুহূর্তের প্রত্যাশা নয়, বরং প্রতিষ্ঠান সবসময়ই তা প্রত্যাশা করে। আর উৎসাহ সৃষ্টির প্রয়াস বন্ধ হলে তা এক পর্যায়ে নিরুৎসাহের কারণ হয়। তাই ব্যবস্থাপনার পক্ষে এটি একটি সার্বক্ষণিক প্রক্রিয়া বা কর্মপ্রচেষ্টা হিসাবে গণ্য হয়। এখানে কথাটার মানে এটাই বোঝাচ্ছে যে প্রেষণা তুমি একবার দিলেই হবে না, যে তুমি
তোমার প্রতিষ্ঠানের কর্মীদেরকে জীবনে একবারই তুমি প্রেরণা দিলে, তাদেরকে মোটিভেট করলে, কিন্তু এরপর আর তাদের প্রতি কোনো খেয়াল করলে না, তাহলে কিন্তু সেটা আসলে কি হবে না, কাজ হবে না। তুমি একবার প্রেরণা দিয়ে এরপর যদি প্রেরণা দান করা বন্ধ করে দাও, তাহলে কিন্তু আর কখনোই তারা কি হবে, তখন কিন্তু তারা এটা নেগেটিভলি নিয়ে নেবে, তখন কিন্তু তারা আরও খারাপ আচরণ করবে। তাই প্রেরণা হচ্ছে কন্টিনিউয়াস, তোমাকে প্রেরণা দিতে হবে এবং এটা একটা অবিরাম প্রক্রিয়া। এর জন্যই প্রেরণাকে অবিরাম প্রক্রিয়া বলা হয়। অভাব প্রেরণার ভিত্তি। অভাব প্রেরণার ভিত্তি, কারণ অভাব থেকেই আসলে প্রেরণার সৃষ্টি হয়। মানুষের অভাব বা চাহিদার কারণে মানুষ কাজ করতে যায়, এবং সেই চাহিদা বা পূরণ করার জন্য যখন কাজ করে, এবং সেই কাজটাকে যখন ফলপ্রসূ করার জন্য কি করতে হবে, সেই কাজটা যাতে সেই মানুষটা ঠিকমতো করে, এর জন্য তোমাকে কি করতে হবে, প্রেরণা দিতে হবে। মানুষের অভাব বা চাহিদার ফলে তার মাঝে যে তাড়নার সৃষ্টি হয়, প্রেরণা সেই তাড়নাকে পূরণ করে কাঙ্ক্ষিত আচরণ করতে উদ্বুদ্ধ করে। এখন ধরো তোমার একটা খুব ভালো জিনিসের প্রতি তোমার একটা অভাব বোধ কাজ করছে, যেমন ধরো তুমি খুব দামি একটা মোবাইল ফোন দরকার। এখন মোবাইল ফোন তোমার এত দামি একটা, তোমার খুব শখের একটা মোবাইল ফোন দরকার। এখন কি করবে, সেটা নেওয়ার জন্য তোমাকে তোমার মধ্যে যে দামি মোবাইল ফোনের অভাবটা কাজ করছে, সেই অভাবটাকে পূরণ করার জন্য তোমার বাবা বলল যে ঠিক আছে, তুমি আগামী 1 মাস ভালোভাবে পড়াশোনা করো। তুমি যদি ঠিক মতো রুটিন মতো পড়াশোনা করো, প্রত্যেকটা পরীক্ষায় ভালো রেজাল্ট করো সিটি পরীক্ষাতে, এবং রুটিন অনুযায়ী ডেইলির পড়া ডেইলি করো, তাহলেই তোমাকে আগামী 1 মাস পরে মোবাইল ফোনটা দেওয়া হবে। এই যে তোমাকে একটা মোটিভেশন বা প্রেরণা দিল, সেটা হচ্ছে কোথা থেকে এই প্রেরণাটা সৃষ্টি হলো? এই প্রেরণাটা সৃষ্টি হলো তোমার যে ভিতরে যে অভাবটা রয়েছে, মোবাইল ফোনের অভাব, সেই মোবাইল ফোনের অভাব থেকেই কিন্তু এই প্রেরণার সৃষ্টি হলো। ঠিক আছে, তাহলে এখানেই বলা হচ্ছে যে অভাবই আসলে প্রেরণার ভিত্তি। আচ্ছা, মানসিক অবস্থার ভিন্নতার প্রভাব। মানব মনের ক্ষেত্রে হচ্ছে সবার মন তো একই রকম হয় না, মানসিক অবস্থাও একই রকম হয় না। তাই মানসিক অবস্থার বিভিন্নতার উপর ভিত্তি করে তোমার প্রেরণাটাও তোমার কি করতে হবে, তোমার প্রেরণা প্রদান করতে হবে। বা সবার জন্য একই রকম, ধরো তুমি একজনকে যেভাবে মোটিভেট করতে পারলে, আর একজন কিন্তু ঠিক সেই একই উপায়ে মোটিভেটেড হবে না। এর জন্য বলা হচ্ছে মানসিক অবস্থার একটা ভিন্নতার প্রভাব রয়েছে প্রেরণার উপর। আর মনোবল উন্নয়নের প্রধান অবলম্বন প্রেরণা, কারণ হচ্ছে তোমার প্রেরণার মাধ্যমে কি হয়, একজন ব্যক্তির ভিতরে, তার ভিতরে যে স্বেচ্ছা প্রণোদিত হয়ে কাজ করার যে একটা শক্তি বা আকাঙ্ক্ষা, সেটা তৈরি করা হয় প্রেরণার মাধ্যমে, এবং এর ফলে একটা মানুষের মনের ভেতরে মনোবল তৈরি হয়। যেমন তোমাকে যদি প্রেরণা দেওয়া হয় যে তুমি ভালো করে পড়াশোনা করো, এবং এইচএসসিতে তুমি অবশ্যই জিপিএ 5 পাবে, তখন কিন্তু স্বাভাবিকভাবেই তোমার ভিতরে কি হবে, তোমাকে যখন কন্টিনিউয়াসলি এইভাবে মোটিভেশন দেওয়া হবে যে তুমি চেষ্টা করলেই ভালো করতে পারো, চেষ্টা করলেই তুমি ভালো করতে পারো, তোমার সেই ক্ষমতাটা আছে, তখন কিন্তু স্বাভাবিকভাবেই তোমার মনের শক্তি অনেক বেড়ে যাবে। তাহলে এর জন্যই বলা হচ্ছে যে মনোবল উন্নয়নের প্রধান অবলম্বন। ঠিক আছে, আচ্ছা, এই গেল প্রেরণা বলতে, প্রেরণার কাকে বলে, আর প্রেরণার হচ্ছে মেইনলি কি, প্রেরণার যে বৈশিষ্ট্যগুলো সেটা। এরপরে আমরা যে টপিক্সটা দেখব সেটা হচ্ছে প্রেরণা চক্র বা প্রেরণা প্রক্রিয়া। আচ্ছা, এরপরে আসো আরেকটা গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে প্রেরণা চক্র বা প্রেরণা প্রক্রিয়া। প্রেরণা চক্রের ক্ষেত্রে বলা হচ্ছে যে প্রেরণা যেহেতু একটা অবিরাম প্রক্রিয়া, এবং প্রেরণা চক্র মানে হচ্ছে এই প্রক্রিয়ার যে কার্যসমূহ সেটা চক্রাকারে কন্টিনিউয়াস আবর্তিত হতে থাকে, এবং প্রেরণার দান হচ্ছে প্রতিষ্ঠানে একটি চলমান প্রক্রিয়া বা চলমান কাজ। এখানে আসলে কর্মীদের অভাবের সাথে প্রেরণা জড়িত, এবং এই অভাবের কোনো দিন শেষ হয় না। মানুষের অভাব সারা জীবনই থাকে, এবং তার চাহিদারও কোনো শেষ হয় না, তাই প্রেরণাও একটা অবিরাম প্রক্রিয়া হিসেবে চলতে থাকে। আচ্ছা, এই প্রেরণা চক্রের ক্ষেত্রে প্রথম পয়েন্টটা হচ্ছে যে প্রথমে তোমাকে কি কাজ করতে হবে, অধস্তনদের অভাব সম্পর্কে ধারণা অর্জন করতে হবে। অধস্তনদের অভাব সম্পর্কে ধারণা অর্জন করতে হবে বলতে, যে তোমার প্রতিষ্ঠানের অনেক কর্মী কাজ করে, এক একজনের এক এক ধরনের অভাববোধ কাজ করতে পারে। তোমাকে প্রথমে তাদের অভাববোধটা, তাদের কী ধরনের অভাব আছে, তাদের মনের মধ্যে কোথায় কোন চাহিদা রয়েছে, সেই বিষয়টা সম্পর্কে তোমার আগে কি করতে হবে, এই ব্যবস্থাপনাকে অবশ্যই ধারণা অর্জন করতে হবে। আর এখন অনেকের হতে পারে যে টাকার অভাব রয়েছে, যে বেতনটা হয়তো একটু বেশি হলে ভালো হতো। অনেকের ভিতরে হয়তো অভাব রয়েছে যে
বেতনের অভাব না, তাদের কাছে হয়তো অভাব রয়েছে যে আমাকে যদি অন্য সুযোগ সুবিধা একটু বেশি দেওয়া হতো, হয়তো একটু আগে ছুটি দেওয়া, বা হয়তো এমন হতে পারে যে কাজ কাজ সকাল মানে ওয়ার্কিং আওয়ারটা হয়তো কমিয়ে দেওয়া, এই ধরনের বিষয়। তো আর্থিক এবং অনার্থিকভাবে এই প্রেষণার এই যে আমি বললাম যে টাকার বিষয়টা, অনেকের অভাব টাকার সাথে জড়িত, অনেকের অভাব টাকার বাইরে, ঠিক আছে, টাকা ছাড়া অন্য কোনো কিছুর সাথে জড়িত। এই এই বিষয়ের উপর ভিত্তি করে এই অভাবকে দুই ভাগে ভাগ করা হয়ে থাকে, আর্থিক এবং অনার্থিক। ঠিক আছে, এখন তোমার প্রতিষ্ঠানে একজন ব্যবস্থাপক হিসাবে তোমাকে অবশ্যই প্রতিষ্ঠানের কর্মীদের ভিতর যে এই আর্থিক বা অনার্থিক যে অভাব বা সুযোগ সুবিধা পাওয়ার যে আকাঙ্ক্ষা, সেটাকেই আসলে প্রতিষ্ঠানের কর্মীদের অভাব হিসেবে দেখা হয়, এবং একজন ব্যবস্থাপনার কর্মী হিসেবে বা একজন ব্যবস্থাপক হিসেবে তোমাকে সেই অভাববোধটা খুঁজে বের করতে হবে। এখন উদ্দীপক শনাক্তকরণ। উদ্দীপক মানে হচ্ছে যে উদ্দীপনা বা প্রেরণার সৃষ্টি করতে পারে এমন কিছুকেই বলা হচ্ছে উদ্দীপক। উদ্দীপক মানে হচ্ছে যে কোনো কিছু তোমাকে উদ্দীপনা বা প্রেরণা সৃষ্টি করে, উদ্দীপনা বা প্রেরণা সৃষ্টি করে। এই যে তোমরা সৃজনশীল প্রশ্নের উত্তর দাও, ঠিক আছে, এখানে আমরা বলি না যে উদ্দীপক দেখে উদ্দীপক দেওয়া থাকে, তার সাথে প্রশ্ন দেওয়া থাকে। উদ্দীপকটা আসলে কি? উদ্দীপকটা হচ্ছে এক ধরনের তোমার তোমার ভিতরে একটা উদ্দীপনা তৈরি করছে। কিসের উদ্দীপনা তৈরি করছে? নিচে যে 4টা প্রশ্ন আছে সেই 4টা প্রশ্নের উত্তর দেওয়ার উদ্দীপনা তৈরি করছে। তাহলে উদ্দীপনা বা প্রেরণা সৃষ্টি করতে পারে এমন কিছুকেই বলা হচ্ছে উদ্দীপক। কর্মীদের অভাব সম্পর্কে ধারণা লাভের পর এই অভাব পূরণে প্রয়োজনীয় উদ্দীপক বা প্রেরণা সৃষ্টির উপায় বা পদ্ধতি কী হতে পারে সেগুলো শনাক্তকরণের প্রয়োজন পড়ে। মানে প্রথমে তুমি অভাব খুঁজে বের করতে হবে যে অভাবটা কোথায়, এরপর অভাবটা কিভাবে কমানো যেতে পারে বা অভাবটা কিভাবে হ্রাস করা যেতে পারে সেই উদ্দীপকটা তোমাকে খুঁজে বের করতে হবে। এরপরে প্রাতিষ্ঠানিক সামর্থ্য বিবেচনা করতে হবে। এখন তুমি অভাবও খুঁজে বের করলে, কী ধরনের উদ্দীপক দিয়ে তুমি সেই অভাব মোচন করতে পারবে সেটাও তুমি খুঁজে বের করলে, কিন্তু তোমাকে অবশ্যই এটা খেয়াল রাখতে হবে ব্যবস্থাপক হিসেবে যে তোমার প্রতিষ্ঠানের সেই উদ্দীপক দেওয়ার মতো সামর্থ্য আছে কি না। এখন একজন ব্যক্তির অভাব হয়তো সে চাচ্ছে তার কাজ যতটুকু সে অনুযায়ী সে বেতন চাচ্ছে 1 লাখ টাকা, কিন্তু হয়তো তার কাজটা 1 লাখ টাকার না, ঠিক আছে, তার বেতনটা 1 লাখ টাকা হওয়াটা যৌক্তিক না, কিন্তু তার মধ্যে অভাব কাজ করছে তার 1 লাখ টাকার বেতন। এখন তোমাকে অবশ্যই তোমার প্রতিষ্ঠানের সামর্থ্য দেখতে হবে যে তুমি ওই ব্যক্তিকে 1 লাখ টাকা দিতে পারবে কি না, আর সেটা দেওয়াটা যুক্তিসঙ্গত হবে কি না। তাহলে সেটা প্রাতিষ্ঠানিক সামর্থ্য বিবেচনা 3 নম্বর প্রক্রিয়া। এরপরে হচ্ছে 4 নম্বরে গিয়ে চূড়ান্তভাবে প্রদেয় উদ্দীপক নির্দিষ্টকরণ। এরপরে তুমি প্রতিষ্ঠানের সামর্থ্য বিবেচনা করার পর দেখবে যে প্রতিষ্ঠানের সামর্থ্য অনুযায়ী তুমি কিভাবে কোন উদ্দীপকটা দিয়ে তুমি আসলে অভাবটা মোচন করতে পারো, তখন তোমাকে সেটা চূড়ান্তভাবে সেই উদ্দীপকটা নির্দিষ্ট করতে হবে, মানে ফাইনাল করতে হবে উদ্দীপকটা। প্রাতিষ্ঠানিক সামর্থ্য বিবেচনার পর কর্মীদের যে সকল সুযোগ সুবিধা চূড়ান্তভাবে প্রদান করা হবে বা যে সকল অভাব পূরণের নিমিত্তে ব্যবস্থা নেওয়া হবে তা নির্দিষ্ট করা হয়। আর উদ্দীপক নির্দিষ্টকরণের ক্ষেত্রে কর্মীদের মন ও আচার আচরণের উপর এর প্রভাব কী হবে তাও সতর্কতার সাথে বিবেচনা করা হয়ে থাকে। আচ্ছা, এরপরে আসু 5 নম্বর পয়েন্ট হচ্ছে উদ্বুদ্ধকরণ কর্মসূচি গ্রহণ। সাধারণত দেখা যায় কর্মীদের সকল অভাব পূরণ প্রতিষ্ঠানের পক্ষে কখনোই সম্ভব হয় না, তাই যতটুকু সুযোগ সুবিধা দেওয়া সম্ভব হচ্ছে তা পেয়েই যাতে কর্মীরা সন্তুষ্ট থাকে এবং নেতিবাচক মনোভাব প্রদর্শন না করে, এজন্য প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রয়োজনীয় উদ্বুদ্ধকরণ কর্মসূচি গ্রহণ করতে হবে। মানে হয়তো দেখা যেতে পারে যে তুমি কর্মীদের যে অভাব রয়েছে তুমি সেই অনুযায়ী তাদেরকে মানে তাদের যতটুকু অভাব তুমি পুরো অভাবটা পূরণ করতে পারলে না, কিন্তু তোমাকে কী করতে হবে, তুমি যতটুকু পূরণ করতে পেরেছো কর্মীরা যাতে অতটুকু নিয়েই সন্তুষ্ট থাকে, এর জন্য তোমাকে আবার কী করতে হবে, পরবর্তীতে তাদেরকে উদ্বুদ্ধ করতে হবে, তারা যেন মন খারাপ না করে, তারা যেন নেগেটিভিটি না দেখায়, নেতিবাচক কোনো মনোভাব না প্রদর্শন করে, এর জন্য তোমাকে উদ্বুদ্ধকরণ করতে হবে। এরপরে আসো উদ্দীপকের প্রয়োগ। এই পর্যায়ে এসে উদ্দীপক বা সুযোগ সুবিধাগুলো কর্মীদেরকে প্রদান করা হয়, ক্ষেত্র বিশেষে পর্যায়ক্রমে সুযোগ সুবিধা প্রদান করা হয়ে থাকে। মানে হচ্ছে তুমি 4 নম্বরে যখন তুমি কোন উদ্দীপকটা দিয়ে অভাব পূরণ করবে সেটা একদম ফাইনাল করে ফেললে, এরপরে হচ্ছে তোমাকে তাদেরকে আবার উদ্বুদ্ধ করতে হবে। মানে তুমি তাদেরকে উদ্দীপকটা দেওয়ার আগেই তাদেরকে আবার উদ্বুদ্ধ করে নিতে হবে যে ভাই দেখো তোমাকে আমি এতটুকুই দিতে পারবো, এটা পেয়েই তোমাকে সন্তুষ্ট থাকতে হবে, কিন্তু তুমি এটুকু নিয়ে তুমি যেন আবার মন খারাপ করো না বা তুমি যেন কোনো খারাপ কিছু করে বসো না, ঠিক আছে। তার মানে হচ্ছে কি যে যতটুকু তুমি দিতে পারবে সেটুকু তোমার
কর্মীদেরকে বুঝিয়ে বলতে হবে এবং তাদেরকে পজিটিভলি তাদেরকে বোঝাতে হবে যে দেখো প্রতিষ্ঠানের পক্ষে এতটুকুই তোমাদেরকে দেওয়া সম্ভব। এরপরে 6 নম্বরে এসে 6 নম্বর স্টেপে এসে তোমাকে কী করতে হবে, ওই যে উদ্দীপক তুমি নিয়েছো সে কোন উদ্দীপক দিয়ে অভাব পূরণ করবে সেই উদ্দীপকটা তুমি কর্মীদেরকে প্রদান করবে। ঠিক আছে, কিন্তু মানুষের ক্ষেত্রে জানো মজার বিষয় হচ্ছে যে তুমি যখন একটা অভাব পূরণ করে দিবে তখন এর পরপরই আর একটা অভাব তৈরি হবে, কারণ মানুষের অভাব কখনো শেষ হয় না, আর এই অভাব পূরণ করাও কখনো কারো পক্ষে পুরোপুরি সম্ভব হয় না। একটা অভাব পূরণ হতে না হতেই মানুষের ভেতর থেকে আর একটা অভাব দ্রুত অভাব তৈরি হয়। তাই তোমার চেষ্টা থাকবে ব্যবস্থাপক হিসেবে কর্মীদের মধ্যে যাতে এই অভাবগুলো দ্রুত সৃষ্টি হতে না পারে। এরপরে কর্মী সন্তুষ্টি বিধান, প্রেষণা চক্রের সর্বশেষ ধাপ হচ্ছে কর্মী সন্তুষ্টি বিধান করা। অনেক সময় দেখা যায় দাবি দেওয়া যথেষ্ট পূরণ করা হলেও কার্যকর যোগাযোগ ও প্রচারণার অভাবে তা পূর্ণতা পায় না। তাই সুযোগ সুবিধা প্রদানের সাথে সাথে কর্মীদের মাঝে যাতে তা কার্যকর সন্তুষ্টি বিধান করতে পারে এজন্য প্রয়োজনীয় অনুসরণ বা ফলো আপ করা হয়ে থাকে। ঠিক আছে, মানে তুমি উদ্দীপক দেওয়ার পরে তুমি আবার কী করবা, কর্মীদের সাথে কথা বলবা যে তোমরা কি সন্তুষ্ট, তোমাদের সাথে যোগাযোগ করবা, তাদেরকে বুঝাবা যে দেখো এটাই তাদের মনোভাবটা কেমন সেটা বোঝার চেষ্টা করতে হবে। ঠিক আছে, তাদের সাথে যোগাযোগ করতে হবে। অনেক সময় সামান্য যোগাযোগও কী হতে পারে, অনেক সমস্যার সমাধান করে দিতে পারে। তাহলে এই গেল হচ্ছে প্রেষণা চক্র। এরপরে হচ্ছে যে অভাব চাহিদার সন্তুষ্টির শিকল, দ্য নিড ওয়ান স্যাটিসফ্যাকশন চেইন, মানে এই যে মানুষের ভিতরে বলা হয়েছে যে অভাব থেকেই মানুষের সকল কিছু এই প্রেষণার সৃষ্টি, বা এই যে অভাব বা চাহিদা এবং এই সন্তুষ্টি এই বিষয়টা একটা শিকলের মতো। ঠিক আছে, অভাবের এটা একটা মানসিক বিষয়, এই প্রেষণা একটা মানসিক বিষয়, মনের অবস্থা আচরণে প্রকাশিত হয় বিধায় কর্মীদেরকে মানসিক অবস্থা যাতে ভালো থাকে এবং তারা যাতে স্বেচ্ছাপ্রণোদিত হয়ে কাজ করে এজন্য প্রতিষ্ঠানের পক্ষ থেকে গৃহীত কর্মপ্রচেষ্টাকেই বলা হয় প্রেষণা। একজন ব্যক্তির মনের জগতে অভাব চাহিদা ও সন্তুষ্টির একটা পরম্পরা যেভাবে প্রতিভাত হয় তা আইরিচ অ্যান্ড কুঞ্জ তাকে নিড ওয়ান স্যাটিসফ্যাকশন চেইন বা অভাব চাহিদা সন্তুষ্টি শিকল নামে অভিহিত করেছেন। আইরিচ অ্যান্ড কুঞ্জ দুইজন ব্যক্তি, আইরিচ ও কুঞ্জ, এরা দুইজনে মিলে এই নিড ওয়ান্ট স্যাটিসফ্যাকশন চেইনটা কী করেছে, নিড ওয়ান্ট স্যাটিসফ্যাকশন চেইনটা তৈরি করেছে। নিজ হচ্ছে মানুষের অভাব থেকে কি হচ্ছে চাহিদা তৈরি হচ্ছে। তোমার বলেছিলাম যে তোমার অভাব কি, তোমার একটা ভালো ফোন নেই, সেই ভালো ফোন নেই, সেই অভাব থেকে তোমার চাহিদা তৈরি হলো কি যে হ্যাঁ এখন আমাকে একটা ভালো ফোন অবশ্যই নিতে হবে, এটা একটা চাহিদা। এবং সেটার মাধ্যমে কি হলো, তোমার ভিতরে টেনশন তৈরি হলো, যে উদ্বিগ্নতা তৈরি হলো যে কীভাবে এখন এই ভালো ফোনটা জোগাড় করা যায়, ভালো ফোনটা কীভাবে জোগাড় করা যায়। এবং এই উদ্বিগ্নতা থেকে তোমার দেখা যায় কর্মপ্রয়াস চেষ্টা থাকবে, তোমার কাজ করার চেষ্টা হবে। তোমার বাবা বলেছে তুমি 1 মাস যদি ভালো পরিশ্রম করো পড়াশোনার পিছনে তাহলে তোমাকে ভালো ফোনটা দেবে। তাহলে এটা হলো কি তোমাকে কর্মপ্রয়াস, তুমি চিন্তা করলা যে আমি যদি ভালো মতো পড়াশোনা করি তাহলে অবশ্যই বাবা আমাকে ফোনটা দেবে। তখন তুমি কি করলা, যে কাজ করার চেষ্টা করলা, তুমি তোমার বাবার কথাটাকে বাস্তবায়ন করার চেষ্টা করলা, তুমি পড়াশোনা শুরু করলে, কর্মপ্রয়াস করলে, এবং সেই কর্মপ্রয়াস থেকে তোমার কি হলো, সন্তুষ্টি অর্জিত হলো। কিভাবে, তোমার বাবা যখন তোমাকে 1 মাস পরে সেই নতুন ফোনটা এনে দিল হাতে, তখন তোমার ভিতরে কি সন্তুষ্টি তৈরি হলো। তাহলে প্রথমে হচ্ছে অভাব আসলো কি, তোমার ভিতরে একটা ফোনের অভাব, নতুন ফোনের অভাব, মোবাইলের অভাব। এরপরে সেখান থেকে তোমার চাহিদা তৈরি হলো কি যে এখন আমাকে ওই নতুন মোবাইলটা নিতেই হবে, চাহিদা। এরপরে চাহিদা থেকে তোমার টেনশন তৈরি হলো কি, যে বাবা তোমাকে বলেছে যে তুমি কাজ করলে, পড়াশোনা করলে তাহলে অবশ্যই তোমাকে নতুন ফোন দিবে, তাহলে সেটার জন্য তোমার ভিতরে একটা উদ্বিগ্নতা বা টেনশন তৈরি হলো। সেই টেনশন থেকে তুমি কি করলে, কাজ করা শুরু করলে, তুমি পড়াশোনা করা শুরু করলে। এবং তারপরে 1 মাস পরে কি হলো, তুমি তোমার নিজের কাছে যেমন সন্তুষ্ট হলে তেমনি বাবাও তোমার কাছে সন্তুষ্ট হয়ে তোমাকে নতুন ফোনটা দিল এবং তুমি কি করলে, স্যাটিসফ্যাকশন পেলে। তাহলে এই বিষয়টাই হচ্ছে তোমাকে এখানে একটা সাইকেল বা ডায়াগ্রাম আছে সেটার মাধ্যমে বুঝিয়েছে। ঠিক আছে, এটা তোমরা বইয়ের সাথে মিলিয়ে দেখবে যে উপরোক্ত চিত্রে বলতে চেয়েছে যে মানুষের মনের জগতে প্রথমে কিছু প্রয়োজন বা অভাব অনুভূত হয়, ধীরে ধীরে এই অভাবের অংশবিশেষ পাওয়ার জন্য তার আকাঙ্ক্ষা তীব্র হয়, সেইভাবে এটা তারা
পাওয়া উচিত বা পাওয়ার যোগ্যতা বা সামর্থ্য, সে ভাবে এটা তার পাওয়া উচিত এবং পাওয়ার যোগ্যতা বা সামর্থ্য রয়েছে। অভাবের এই অংশকে বলা হয় চাহিদা। মানে তোমার নতুন ফোন দরকার এবং তুমি, এটা তোমার অভাব, সেখান থেকে তোমার চাহিদা তৈরি হলো কি যে আমার তো এটা পাওয়া উচিত এবং আমার এটা পাওয়ার যোগ্যতা আছে, তাহলে সেটা হচ্ছে তোমার চাহিদা। এই চাহিদা তার মনের মধ্যে পাওয়ার বাসনাকে কী করে, তীব্র করে এবং মানসিক আবেগ তৈরি করে, যেটা টেনশন। এবং এই আবেগ তাকে পাওয়ার জন্য কাজে উদ্বুদ্ধ করে, মানে কাজ করার জন্য উদ্বুদ্ধ করে। ঠিক আছে। এরপর এই পর্যায়ে প্রতিষ্ঠানে কাজ করে যদি তার এই পাওয়ার বাসনা বা আবেগ পূরণের সুযোগ সে প্রত্যক্ষ করে, তবে সে প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনে স্বেচ্ছাপ্রণোদিত হয়। তুমি যখন দেখবে যে হ্যাঁ না, আমি কাজ করলে আসলেই বাবা আমাকে ফোনটা দেবে, বা কোনো কর্মী যদি কাজ করে, প্রতিষ্ঠানে কাজ করে যদি বুঝতে পারে যে না, এখানে কাজ করলে অবশ্যই আমাকে রিওয়ার্ড দেওয়া হবে, আমাকে ভালো পুরস্কৃত করা হবে, আমার সাথে ভালো আচরণ করা হবে, তখন কিন্তু কর্মীর মনের মধ্যে কী হবে, কাজ করার ইচ্ছা, নিজে থেকে কাজ করার একটা ইচ্ছা তৈরি হবে। কাজের ফলে যখন প্রাপ্তিযোগ ঘটে তখন তার মধ্যে সন্তুষ্টি সৃষ্টি হয়। তুমি কাজ শেষ করার পর যখন তোমাকে পুরস্কৃত করা হয়, তখন অবশ্যই তোমার মধ্যে কী হবে, সন্তুষ্টি তৈরি হবে। এইভাবে ব্যক্তির মনের অভাব চাহিদা সন্তুষ্টির শিকল সময়ের সাথে সাথে যতই এগোতে থাকে, ততই কর্মীর সন্তুষ্টি, মনোবল ও উৎপাদনশীলতা বৃদ্ধি পায়। আচ্ছা, তাহলে এটাই হচ্ছে যে আমি বললাম যে প্রেষণা কাকে বলে, প্রেষণার বৈশিষ্ট্য, প্রেষণা চক্র এবং অভাব চাহিদা সন্তুষ্টি শিকল যেটা, সেটা আমরা পড়লাম। ঠিক আছে। আচ্ছা, এই চ্যাপ্টারের মধ্যে আরও অনেক কিছু থিওরি আছে, প্রেষণার কিছু খুব নামকরা থিওরি আছে, বিভিন্ন মনীষীদের দেওয়া, বিভিন্ন বড় বড় ব্যক্তিদের দেওয়া, মনোবিজ্ঞানী আছে, তারপর ব্যবস্থাপক আছে, এদের দেওয়া বিভিন্ন ধরনের প্রেষণার বিষয় আছে, তাদের কিছু থিওরিটিক্যাল তত্ত্ব আছে। তুমি সেই বিষয়গুলো কিন্তু এই চ্যাপ্টারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। মেইন হচ্ছে ওখান থেকেই বেশি কোশ্চেন করা হয়ে থাকে। তারপরও আমাদের পুরো চ্যাপ্টারটা, আমি সবসময় বলি যে একটা চ্যাপ্টার অবশ্যই পুরো পড়তে হবে, পুরো না পড়ে কখনো চ্যাপ্টারের কোনো কিছু অর্জন করা যায় না। শুধু প্রশ্ন 5-6টা প্রশ্ন মুখস্থ করলে, কিছু নোটস দিলাম সেই নোটস মুখস্থ করলে, সেভাবে কিন্তু কখনোই তোমরা ভালো করতে পারবে না। আচ্ছা, প্রেষণার গুরুত্বটা আমি একটু বলে দিই সংক্ষেপে। এটা ছোট একটা বিষয়, আর এটা খুব নট নেসেসারি, অতটা ইম্পর্টেন্টও না, এখান থেকে আসলে এরকম কোশ্চেন আসেও না। তারপর একটু বলে দেই। প্রথম পয়েন্ট বলেছে মানব শক্তির সর্বোত্তম ব্যবহার। মানব শক্তির সর্বোত্তম ব্যবহার এই কারণে যে প্রেষণা দিয়ে মানুষের ভিতরে যে কাজ করার ইচ্ছাটা, সেটাকে যখন তুমি বাড়িয়ে দিবে, তখন কিন্তু স্বাভাবিকভাবেই মানব শক্তির তুমি সর্বোচ্চ ব্যবহারটা করতে পারবে। কর্মী, তুমি জানো একজন কর্মী কী করে, অনেক ভালো কাজ করতে পারে, কিন্তু সামহাও সে কোনো কারণে কাজ করে না, তখন তুমি তখন খুঁজে বের করবে যে ওই কর্মীর মনের ভিতরে কী অভাব আছে। কর্মীর মনের ভিতরে যে অভাব আছে সেই অনুযায়ী তাকে তুমি কি করবে, তুমি প্রেষণা দিবে, এবং সে কিন্তু তখন ওই প্রেষণা পাওয়ার পর সে তার সর্বোচ্চ শক্তি দিয়ে ওই কাজটা করবে। এরপর কর্মীর মনোবলকে উন্নয়ন করতে সাহায্য করে, কর্মীর কাজের দক্ষতা বৃদ্ধি করে, এতে প্রতিষ্ঠানে কি হয়, অধিক উৎপাদন করা যায়, অপচয় হ্রাস করা যায়। তারপরে শ্রম ঘূর্ণায়মানতা হ্রাস করা যায়, মানে এই যে এক চাকরি ছেড়ে দিয়ে আরেক চাকরিতে যাওয়া, সেই চাকরি ছেড়ে দিয়ে আরেক চাকরিতে যাওয়া, একে বলা হয় শ্রম ঘূর্ণায়মানতা। মানে কর্মীদের চাকরি ছেড়ে নতুন চাকরিতে চলে যাওয়াটাকেই বলা হচ্ছে শ্রম ঘূর্ণায়মানতা। এখন তুমি যদি প্রেষণা দিয়ে কর্মীদেরকে ধরে রাখতে পারো, তখন কিন্তু কর্মীদের মধ্য থেকে এই শ্রম ঘূর্ণায়মানতা হ্রাস করা যায়। ঠিক আছে। কারণ দেখা গেল তুমি একজনকে প্রশিক্ষণ দিয়ে তোমার প্রতিষ্ঠানে কাজ করার জন্য উপযোগী করে তৈরি করলে, সে হঠাৎ করে চাকরিটা ছেড়ে দিয়ে চলে গেল, তাহলে সেটাতে কিন্তু আসলে আলটিমেটলি তুমি ক্ষতিগ্রস্ত হবে। এর জন্য এই প্রেষণা দানের মাধ্যমে হচ্ছে শ্রম ঘূর্ণায়মানতা হ্রাস করা যায়। এরপরে লাস্ট অফ অল উত্তম শ্রম ব্যবস্থাপনা সম্পর্ক প্রতিষ্ঠা করা যায়। মানে হচ্ছে যে শ্রমিক এবং ব্যবস্থাপকদের মধ্যে, মানে যারা তোমার কর্মী, অধস্তন কর্মী এবং যারা ম্যানেজার, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, এই প্রেষণার মাধ্যমে, প্রেষণা প্রদানের মাধ্যমে এদের সাথে কি হয়, একটা ভালো সম্পর্ক তৈরি হয়। তাহলে এই গেল হচ্ছে তোমাদের আজকের লেকচার। আজকের লেকচারে আমি তাহলে কী বললাম, প্রেষণা কাকে বলে, প্রেষণার বৈশিষ্ট্য, প্রেষণা চক্র, এরপরে হচ্ছে অভাব চাহিদা সন্তুষ্টি শিকল, এরপরে প্রেষণার গুরুত্ব। তাহলে এই বিষয়গুলো এখান থেকে তোমরা হচ্ছে আমি তোমাদেরকে কোশ্চেনগুলো দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এগুলো তোমরা অবশ্যই যত্ন করে রাখবে পরীক্ষার জন্য। এগুলো হচ্ছে জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক, পরবর্তীতে আমি আবার সৃজনশীল দিয়ে দিব।
ঠিক আছে, তাহলে বাসায় তোমরা এখান থেকে কোশ্চেন খুঁজে খুঁজে বের করবে। যেমন প্রেষণা বলতে অনুধাবনে এখানে আছে, প্রেষণা বলতে কী বোঝায়, প্রেষণাকে অবিরাম প্রক্রিয়া বলা হয় কেন, প্রেষণা চক্র কী, এগুলো কিন্তু তোমরা এখন এই যতটুকু আমি আজকে পড়িয়েছি এর মধ্যে থেকে কিন্তু তোমরা অ্যান্সার করতে পারবে। তারপরে এই যে অভাব থেকেই প্রেষণার সৃষ্টি, প্রেষণার সাথে কর্মীর মনোবলের সম্পর্ক কী, প্রেষণা কীভাবে শ্রম ঘূর্ণায়মানতা হ্রাস করে, এগুলো কিন্তু এই যে গুরুত্বর ভিতরে আছে। এই যে প্রেষণার যে গুরুত্ব এর মধ্যে কিন্তু আছে, এখান থেকেই কিন্তু তোমরা লিখতে পারবে। প্রতিষ্ঠানের কর্মীদের কেন প্রেষণা প্রয়োজন, এই প্রশ্নের উত্তরগুলো কিন্তু তোমরা আজকের আমি যতটুকু পড়িয়েছি এর মধ্যে থেকেই চাইলে লিখতে পারবে। তাহলে এগুলো তোমাদের, এই অনুধাবনগুলো তোমাদের বাসায় হোমওয়ার্ক থাকবে। এবং প্রেষণা কীভাবে উৎপাদনশীলতার পরিমাণ বৃদ্ধি করে, কীভাবে শ্রম ঘূর্ণায়মানতা হ্রাস করে, প্রেষণার সাথে কর্মীর মনোবলের সম্পর্ক কী, অভাব থেকেই প্রেষণার সৃষ্টি, আত্মপূর্ণতার চাহিদা বলতে কী বোঝায়, প্রতিষ্ঠানে কর্মীদের প্রেষণা কেন প্রয়োজন। ঠিক আছে, তাহলে এই হচ্ছে তোমাদের আজকের হোমওয়ার্ক। তোমরা ভালো থেকো, পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার আমার কথা হবে।